আমরা প্রথমেই ঝন্টুবাবুর কাছে যাব। ঝন্টুবাবু, শুভেন্দু অধিকারী বলছেন গোটা বিশ্বকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে প্রয়োজন রয়েছে ডিরেক্ট অ্যাকশন, সরাসরি অপারেশন। প্রথম প্রশ্ন, এই সরাসরি অপারেশন কি হতে পারে বলে মনে হচ্ছে? আর দ্বিতীয় প্রশ্ন, আজকে চিন্ময় কৃষ্ণ প্রভুর শুনানি, কিন্তু হতে চলেছে মনে হয় প্রহসন। বলুন। আমি বলছি, দেখো, বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে গেছে, যেই ভুলটা 71 সালে ইন্দিরা গান্ধী নিজে করেছিলেন, যে অতটা প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশকে স্বাধীন করার পরে বঙ্গবন্ধুকে ট্যাকে গুজে নিয়ে অনায়াসে সেখানে অটোনোমাস ইলেকটোরাল করার কথা ছিল অমুসলিম সম্প্রদায় অর্থাৎ সনাতনী সমেত সংখ্যালঘুদের, সেটা তিনি করেননি। আজকে ভারত যে পজিশনে দাঁড়িয়ে আছে, আমি বলছি শুভেন্দুবাবু কি বলেছেন তার চাইতে বড় হচ্ছে, আমরা বারবার বলছি ভারত এই মুহূর্তে ইকোনমিক্যালি পলিটিক্যালি পৃথিবীতে একটা কন্ট্রোলিং পাওয়ার। এই যে ব্যালেন্স, একটা সময় ইন্দিরা গান্ধীর সময় ছিল দুটো সাইড, একটা সোভিয়েত একটা আমেরিকা। আজকে ভারতবর্ষ যে ব্যালেন্সিং পার্টে আমেরিকার অনেকটা কাছে এবং কন্ট্রোলিং সে ব্যালেন্সে। দ্বিতীয় হচ্ছে চীনের অবস্থা আর্থিক দিক থেকে এতটাই সঙ্গীন যে তারা সীমান্ত বিবাদগুলো মেটাতে চাইছে আগ বাড়িয়ে এসে। এই রকম একটা আর্থসামাজিক জিওপলিটিক্যাল পরিস্থিতিতে ভারত কিন্তু এই মুহূর্তে যদি ওদের আভ্যন্তরীণ বিষয়ে 71-এর মতো পলিটিক্যাল ইন্টারভেনশন, আমি বলছি সেনা ইনক্লুডিং সেনা, আন্তর্জাতিক কমিউনিটিকে নিয়ে যে কোনো মূল্যে ইন্টারভেনশন করে যদি ওখানকার সনাতনী সহ সংখ্যালঘু একটা পার্ট, যেখানে আদিবাসী আছে, হিল ট্রাইব আছে, বুদ্ধিস্ট আছে, খ্রিশ্চান আছে, জৈন পার্সি আছে, তাদের জন্য যদি আলাদা ইলেকটোরাল না করতে পারে, সাময়িকভাবে আমরা বয়কট করে ওখানে ওপারে বাণিজ্য বন্ধ করে সাময়িক কিছুটা হয়তো ওদেরকে ট্র্যাপে ফেলতে পারি, এটার সমাধান কিন্তু স্থায়ী নয়। উনি ঠিক বলেছেন, এই মুহূর্তে একটা ভয়ানক স্থায়ী অ্যাকশন দরকার। এই জিওপলিটিক্যাল কনফিগারেশনে যদি বাংলাদেশের ভেতরে সুনিশ্চিত একটা ল্যান্ড তৈরি করা না যায়, আমি বলছি এইটা রিপিট হবে। তোমরা খেয়াল করবে, লাস্ট একটা কথা বলি, 76-এ এমার্জেন্সির সময় ভারতবর্ষে ইনক্লুড হলো ধর্মনিরপেক্ষতা, আর 72-এর ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়া হলো ঠিক এক বছরে, ভারতের ঠিক এক বছরের পরে 77-এ বাংলাদেশে ধর্মনিরপেক্ষ কথাটাকে উইথড্র করে দেওয়া হলো, এবং তার 11 বছর পরে 88-তে সেখানে ইসলাম রাষ্ট্রধর্ম ইনক্লুড করা হলো। অর্থাৎ এই যে ট্রানজিশনাল টাইমটা, তোমরা বলতেই পারো ওখানে সামরিক শাসন যারা ছিল তারা এগুলো করেছে, কিন্তু আমি বলছি ডেমোক্রেটিক সরকার কি এগুলো বাদ দিয়েছে এসে? অর্থাৎ ওদের পলিসি হচ্ছে ইসলামিক ক্যালিফাট তৈরি করা, এটা একটা পলিটিক্যাল প্রজেক্ট তার, ফলে এটা চলতেই থাকবে টানা, যদি ওখানে আলাদা ল্যান্ড তৈরির জন্য জোরালো একটা পদক্ষেপ ভারত না নেয়। ভারত বিশ্বগুরু, ভারত হিন্দুদের একটা, আমরা হতে পারি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু এখানে হিন্দুর হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, হিন্দুদের একমাত্র স্থান এটা, ফলে তাদের কিন্তু এটা দায়িত্ব, নৈতিক, পলিটিক্যাল, সোশ্যাল, সব ধরনের দায়িত্ব ভারতের এই মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চকে দিয়ে ওখানে কিন্তু একটা স্থায়ী পলিটিক্যাল সমাধান করা। ল্যান্ড এটা একটা স্থায়ী সমাধান। আপনি বলছেন সমাধানের কথা, কিন্তু ভারত তো সময় দিচ্ছে, ভারত সময় দিচ্ছে, একেবারে সে নজর রেখেছে কি পরিস্থিতি হয়, বারংবার করে বার্তা যাচ্ছে। এরপরেও যদি বাংলাদেশে ঘুরে না তাকায় বা নিজেদের আত্মসমালোচনা যদি না করে, তাহলে বড় কোনো পদক্ষেপও তো নিতে পারে ভারতবর্ষ, সেই প্রস্তুতিও ইতিমধ্যে নেওয়া হচ্ছে সম্ভবত। একদম, ভারতের যথেষ্ট প্রস্তুতি আছে। খেয়াল করে দেখবে, ভারত কিন্তু পৃথিবীর তৃতীয় সবচাইতে কঠিন এবং শক্তিশালী আর্মফোর্স, স্থল জল প্রত্যেকটাতে। আমি কেন বলছি জিওপলিটিক্যালি এটা অস্বীকারের জায়গা নেই, বাংলাদেশ পাকিস্তান সহ সারা পৃথিবী জানে যে ভারত কিন্তু এই মুহূর্তে জিওপলিটিক্যালি ম্যাক্সিমাম স্টেবল জায়গায় আছে। 71-এ সেটা আমরা ছিলাম না, এটাই তো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ঝন্টুবাবু। এবং ভারত যদি মাথা চাড়া দেয় তাহলে অনেক রকম সমস্যা হবে। আরেকটা যেটা আমি আশঙ্কা করছি, এটা জানে বলেই পক্সি ওয়্যারে যাচ্ছে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ। পক্সি ওয়্যার তুমি খেয়াল করে দেখবে, লাস্ট 5 অগস্ট থেকে এখনো পর্যন্ত 3000-এর বেশি কুখ্যাত আন্তর্জাতিক জঙ্গি, তোমাদের কাছে এসে ডেটা না থাকলেও বাংলাদেশ থেকে গতকাল আমরা যে ডেটা পেয়েছি চমকে যাবে, হাড় হিম হয়ে যাবে। ওয়ার্ল্ড এক্সক্লুসিভ রয়েছে 38 পাতার, যেই 38 পাতাতে পরিষ্কার করে দেওয়া হয়েছে ইউনুস প্রশাসন আসার আগে কিভাবে চক্রান্ত করা হচ্ছে। আমি অবশ্যই সেটা যদি সময় থাকে তাহলে আমি দেখানোর চেষ্টা করবো, কিন্তু ঝন্টুবাবু আমার কাছে প্রশ্ন, শুধুমাত্র এই কারণের জন্য যে হিন্দু আইনজীবীরা তারা মার খাচ্ছে, তাদের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে, তাদের দপ্তরে ভাঙচুর চালানো হচ্ছে, তাদেরকে রীতিমতন পেটানো হচ্ছে, তা তো নয়। মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছেন, যারা এই অত্যাচার করতে আসে, তারাও সওয়াল করলে হিন্দুদের হয়ে তাদেরকেও এরকম ভাবে হেনস্থা করা হচ্ছে, তাহলে বিষয়টা কোন জায়গায় যাচ্ছে? না, এটা হচ্ছে বৃহত্তর ইসলামিক ক্যালিফাট গঠনের একটা প্রক্রিয়া। তাতে যদি এই প্রক্রিয়ায় বাধা মুসলিমরাও হয়ে যায়, মুক্তমনা মুসলিম, তাদেরকেও মারা হবে, এটাই পলিসির পার্ট।
এটা আজ নয়, তোমরা খেয়াল করে দেখবে এটা কন্টিনিউয়াস। এই হাসিনা সরকারের সময় কিন্তু হয়েছে, মুক্তমনাদের প্রকাশ্যে মারা হয়েছে, তার মধ্যে একটা বড় অংশ মুসলিম খুন করা হয়েছে বাড়ির সামনে। আমি কেন বলছি তোমাকে, ভারতের সাথে ওরা আর্ম ফোর্সে সরাসরি যুদ্ধে পারবে না, তাই ওরা পাকিস্তানের যে প্রক্সি ওয়ার পার্টটাকে নিয়েছে, ইসলামিক প্রক্সি ওয়ারের পার্ট, এবং তারই অঙ্গ তুমি দেখবে যে কন্টিনিউয়াস ভারতের ইন্ডিয়ান অপারেশন হেড ইকরামুল হক ওরফে আবু তালহাকে পর্যন্ত ছেড়ে দিয়েছে। আমি বলছি যেই পার্টটা বাংলাদেশের জন্যও ভয়ানক, তাদেরকে ছাড়া হচ্ছে কেন? সরাসরি আর্ম ফোর্সে ওরা লড়তে পারবে না। ওদের আশঙ্কা ভারত যদি কোনো রকম ডিরেক্ট আর্মি আর্মস ফোর্স নিয়ে হামলা করে, তার আগে ভারতের পাকিস্তানের ভেতরে দেখানো ললিপপ নিয়ে যদি তারা নাচানাচি করে, তাহলে পাকিস্তানের বর্তমান যা পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতি তো বাংলাদেশের হতে পারে। এগুলো এইসব কথা বলে লাভ নেই, এইসব থিওরি কথা ওরা বোঝে না, মৌলবাদীরা কোনদিন বোঝে না। পাকিস্তান বোঝে, পাকিস্তানে যারা চালাচ্ছে ক্ষমতাটা, এটা বৃহত্তর কনস্পিরেসি। ইউনিস নয়, তার পিছনে আছে রেড টেরর করিডোর, আছে পাকিস্তানের পার্ট হিজবুল, আইএসআই। এই মগজ তোলায়ের পার্টটা এরা সাধারণ মানুষকে যে বলছে না, মানে আমি খেতে পাবো কি না পাবো সেটা বিষয় নয়, ধর্মটা আমি বিরোধিতা করব, এরকম একটা ব্যাপার। পাক অকুপাইড কাশ্মীর একটা ইউনিভার্সিটি নেই। বেশ, কিন্তু এই আলোচনার মধ্যে একটা ব্রেকিং। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।